হ্যালো ডিয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আলটিমেট এডুহাব। তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের এই ক্লাসে। সো আমরা যে কন্টিনিউয়াস সিরিজ আমাদের চলছিল সেটা এখনো পর্যন্ত চলছে। তো আজকের তার 10 নাম্বার ক্লাস। ঠিক আছে, আমরা আগামী 9টা ক্লাস মানে 90 কোশ্চিনস করে নিয়েছি। তো আজকে আমাদের শুরু হবে 91 থেকে কোশ্চিন থেকে শুরু হবে। যারা তোমরা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, এবং যারা অলরেডি ভিউয়ার্স লার্নার্স তারা তো অবশ্যই করবে। ঠিক আছে, সো আজকের যে আমাদের 10 নম্বর ক্লাস, সেই 10 নম্বর ক্লাস। তাহলে এই 10 নম্বর ক্লাসে আমরা টোটাল 100 কোশ্চিনস কমপ্লিট করব, এবং এই 100 কোশ্চিনের মধ্য দিয়ে তোমরা কতটা মানে তোমাদের নলেজ ডেভেলপমেন্ট হয়েছে এটা তোমরা যারা ফুল ক্লাস করেছো, সব ক্লাসে করছো, তারা অবশ্যই বুঝতে পারবে। এবং অল্প অল্প একটু করে প্রত্যেক দিন একটা একটা করে ক্লাস করতে করতে আমাদের নলেজের যে ডেভেলপমেন্ট সেটা কিন্তু আমাদের অবশ্যই হতে থাকবে। তো শুরু করে দিই আজকের যে ক্লাস, সেই ক্লাসের আজকের প্রথম কোশ্চিন নাম্বার 91। প্রশ্ন হচ্ছে যে লিঙ্গ হলো একটি, বা জেন্ডার ইজ এ অর এন অর্থনৈতিক ধারণা, জৈবিক নির্ধারক, মনস্তাত্ত্বিক সত্তা, নাকি সামাজিক গঠন। জেন্ডার আমরা অনেক সময় শুনে থাকি, লিঙ্গ। তাহলে এটা কি ধরনের একটা অর্থনৈতিক ধারণা, জৈবিক ধারণা, মনস্তাত্ত্বিক সত্তা এবং সামাজিক। দেখো, যখনই জেন্ডার শব্দটি আসছে না, সেই জেন্ডার শব্দটি আমাদের বিশেষ করে কিন্তু কি বলতো, এটা একটা সামাজিক গঠন, এটা একটা সামাজিক বিশেষ করে গঠন। এবং এটি সেক্স যেটা বলা হয় সেটা হলো জৈবিক ধারণা। জৈবিকগতভাবে একজন পুরুষ বা নারী দুজনের শারীরবৃত্তীয় পার্থক্য, সেই পার্থক্যটাকে বলা হয় সেক্সুয়াল ডিফারেন্স। আমাদের রয়েছে ছেলে এবং মেয়ে, এই দিক থেকে আমরা দেখি, এবং আদার্স কমিউনিটিও দেখে থাকি বিশেষ করে। ঠিক আছে, সো সেক্স হচ্ছে জৈবিক ধারণা যা পুরুষ এবং নারীর শারীরবৃত্তীয় যে পার্থক্য, সেই পার্থক্যটা বোঝায়। কিন্তু এই যে জেন্ডার, সেই যে কনসেপ্ট, এখানে জেন্ডার বলতে বোঝাচ্ছে বিশেষ করে নারী ও পুরুষের ভূমিকাটা তৈরি করা, যে কার কোনটা ভূমিকা দায়িত্ব সোসাইটিতে। তার মধ্যে একজন, যখন বিশেষ করে আমাদের সোসাইটিতে যখন একটি মেয়ে বা ছেলে, দুজনের কাছ থেকে দু ধরনের এক্সপেকটেশন তৈরি হয়, এবং আমরা এটি এক্সপেকটেশন তৈরি করেছি কারা, যারা সোসাইটিতে বসবাস করি, যারা পরিবারে আমরা বসবাস করছি, তাদের দ্বারাই। তো জেন্ডার হলো একটা সামাজিক এবং সাংস্কৃতিক নির্মাণ, যা সমাজে নারী ও পুরুষের ভূমিকা, প্রত্যাশা এবং আচরণ কেমন করবে, কাপড় কেমন পরবে, এটা নির্ধারণ করছে। সো তাই জেন্ডার একটা সামাজিক নির্মাণ, কোনো জৈবিক নয়। সেক্স যেটা, সেটা হচ্ছে আমাদের বিশেষ করে বলা হচ্ছে একটা জৈবিক ধারণা। জৈবিক ধারণা এটা একটা শারীরবৃত্তীয় ধারণা, বাট জেন্ডার সোসাইটি এবং সংস্কৃতির যারা কৃষ্ট। ক্লিয়ার? নেক্সট কোশ্চিন বলা হচ্ছে কোশ্চিন নাম্বার 92। নিম্নলিখিত কোনটি বিকাশের বিস্তৃত ক্ষেত্রসমূহ বা ব্রড ডোমেইনস অফ ডেভেলপমেন্ট সঠিকভাবে নির্দেশ করে? সামাজিক, শারীরিক, ব্যক্তিত্ব, আদর্শ। তোমাকে পরপর ডিসাইড করতে হবে যে কোনটি কারেক্টলি আইডেন্টিফাইজ দ্য ব্রড ডোমেইনস অফ ডেভেলপমেন্ট, ব্রড দিক থেকে। ঠিক আছে, কথাটা বুঝতে পারলে? ছোট থেকে ব্রড দিক থেকে। হ্যাঁ, সো সামাজিক, শারীরিক, ব্যক্তিত্ব, আত্মবাস্য, সেলফ বলা হচ্ছে, সোশ্যাল, ফিজিক্যাল পার্সোনালিটি এবং সেলফ। শারীরিক, জ্ঞানীয়, সামাজিক এবং আবেগীয়, নাকি আবেগীয়, বৌদ্ধিক, আধ্যাত্মিক এবং আত্ম, নাকি শারীরিক, ব্যক্তিত্ব, আধ্যাত্মিক এবং আবেগীয়। 92 এর কোশ্চেন্স। দেখো, এটা এই দিক থেকে যদি আমরা বিশেষ করে দেখি, তাহলে এটা সঠিক যে ক্ষেত্রসমূহ, ডেভেলপমেন্টের ক্ষেত্রসমূহ, তাহলে আমরা বিশেষ করে দেখব প্রথমে হচ্ছে আমাদের শারীরিক, নেক্সট বলা হচ্ছে আমাদের জ্ঞানীয়, সামাজিক অ্যান্ড আবেগীয়, যদি আমরা ব্রড ডোমেইনসের দিক থেকে বিশেষ করে দেখতে চাই। কথাটা বুঝতে পারলে? এই গেল আমাদের কি, এটা হচ্ছে আমাদের ব্রড ডোমেইনসের দিক থেকে একটা সঠিকভাবে নির্দেশ। ক্লিয়ার? 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 নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার, আচ্ছা একটু আর দেখে নিই। মানব বিকাশের প্রধান 4টি ক্ষেত্র যদি ডোমেইনস আমরা দেখি, ফিজিক্যাল ডেভেলপমেন্ট, কগনিটিভ ডেভেলপমেন্ট, সোশ্যাল ডেভেলপমেন্ট এবং ইমোশনাল ডেভেলপমেন্ট, এবং এগুলো পরপরও কিন্তু ব্রড দিক থেকে শারীরিক, জ্ঞানমূলক, সামাজিক এবং প্রাক্ষবিক যদি আমরা দেখি। ক্লিয়ার? ইমোশনাল হলো, ইমোশনাল আবেগও বলতে পারবো অনেক সময়, প্রাক্ষবিক হলো। ঠিক আছে, সো বিশেষ করে বলা হচ্ছে এই বিকাশগুলো সম্পর্কে তোমরা আশা করি জানো। চিন্তন, জ্ঞানমূলক যেটা, দেহের গঠন, কার্যপ্রণালী, এগুলো মানব বিকাশের 4টে ক্ষেত্র বিশেষ করে, আরও রয়েছে এবং সেগুলো পরে।
নিম্নলিখিত কোন বক্তব্য বুদ্ধি সম্পর্কিত সঠিক, মানে বুদ্ধি সম্পর্কে এখানে যে 4টা বক্তব্য রয়েছে সেটা কোনটি সঠিক, বিশেষ করে তোমাকে এটা আইডেন্টিফিকেশন করতে হবে। সো বুদ্ধি হলো বহুমাত্রিক, যা বিভিন্ন ক্ষমতায় জড়িত হতে পারে। ইন্টেলিজেন্স ইজ মাল্টি ডাইমেনশনাল ইনভলভিং সেভারাল অ্যাবিলিটিস। বুদ্ধি হলো এককেন্দ্রিকভাবে চিন্তন করার বা চিন্তা করার ক্ষমতা, এবিলিটি টু থিঙ্ক, চিন্তন করার ক্ষমতা। বুদ্ধি হলো অভিজ্ঞতার ফলে আচরণের স্থায়ী পরিবর্তন, নাকি এটা, নাকি বুদ্ধি হলো একটি বংশগত বৈশিষ্ট্য যা স্মৃতি, যুক্তি প্রভৃতির মানসিক কর্মকাণ্ডকে জড়িত করে। এখানকার যদি আমরা সবথেকে বেস্ট অপশন দেখতে চাই তাহলে হলো আমরা বুদ্ধির যদি তত্ত্বগুলোকে পড়ে থাকি সেই তত্ত্বগুলোর মধ্যে সবথেকে যদি বেস্ট এখানে তত্ত্ব হয় বা বেস্ট লাইন হয় সেটা হচ্ছে বুদ্ধি হলো একটা বহুমাত্রিক যা বিভিন্ন ক্ষমতায় জড়িত। আমরা হাওয়ার্ড গার্নারের মাল্টি ডাইমেনশনাল যে থিওরি, সেই মাল্টি ডাইমেনশনাল থিওরি কিন্তু দেখেছি, সেখানেও বলা হয়েছে যে বুদ্ধি বহু, মানে বুদ্ধি একটা একদম বিভিন্ন ক্ষমতা রয়েছে এর। কথাটা বুঝতে পারলে? দেখো নিজেরগুলো রয়েছে, চিন্তন করতে সাহায্য করে, সব কিছু করে, বাট এখানকার যদি সব থেকে বেশি পর্যাপ্ত দেখি সেটা হচ্ছে আমাদের কি, বুদ্ধি একটি বহুমাত্রিক যা বিভিন্ন ক্ষমতায় জড়িত। ক্লিয়ার? অপশন নাম্বার 93 ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার? নেক্সট বলা হচ্ছে নিম্নলিখিত কোনটি প্রধান সামাজিকীকরণের সংস্থা? দেখো আমরা সামাজিকীকরণ পড়েছি, এই সামাজিকীকরণ সংস্থার মধ্যে কোনটি বলা হচ্ছে? সামাজিকীকরণ কি? সামাজিকীকরণ সোসাইটির সঙ্গে যে অ্যাডজাস্টমেন্ট করছি আমরা, সেই সোসাইটিকে মেনে চলছি এবং অ্যাডাপ্টেশন করছি, সেগুলো অ্যাডজাস্টমেন্ট করছি, তো এটা সামাজিকীকরণ। বিশেষ করে নর্মাল ভাষায় যদি বলে থাকি আমরা, মিডিয়া, পরিবার, বিদ্যালয়, এবং এই সামাজিকীকরণের বিশেষ করে দুটি রয়েছে, একটা প্রাথমিক সামাজিকরণ, একটা মাধ্যমিক সামাজিকরণ, যেটা বলা হচ্ছে প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি। তো বলা হচ্ছে যে প্রধান সামাজিকীকরণের সংস্থাকে মিডিয়া, পরিবার, বিদ্যালয়, সরকার। দেখো যদি প্রধান সমীকরণ বলা হয়, প্রধান প্রাইমারি যদি বলছে, সেই প্রাইমারি কে হবে? আমাদের প্রথম সামাজিকীকরণ শুরু হয় আমাদের পরিবার থেকে। কিসে থেকে? আমাদের পরিবার থেকে। বিদ্যালয়, মিডিয়া এবং সরকার যদি এগুলোকে আমরা ফেলতে চাই, এটা হচ্ছে আমাদের মাধ্যমিক সামাজিকীকরণ, এটা আমাদের মাধ্যমিক সেকেন্ডারি। কিন্তু প্রাইমারি হচ্ছে আমাদেরকে পরিবার, প্রাইমারি হচ্ছে কি আমাদের পরিবার বিশেষ করে। ক্লিয়ার? 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 নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 95। জিন পিয়াজের তত্ত্বের প্রধান ধারণা হলো, প্রধান কনসেপ্ট কি? মেজর প্রপোজিশন যদি বলতে চাই, মেইন বিষয় কি? শিশুদের চিন্তাধারা বা চিন্তন ধারা যদি বলি প্রাপ্তবয়স্কদের থেকে গুণগতভাবে ভিন্ন এটি, নাকি শিশুদের চিন্তাধারা প্রাপ্তবয়স্কদের চেয়ে কম, নাকি শিশুদের চিন্তাধারা প্রাপ্তবয়স্কের চেয়ে বেশি, নাকি শিশুদের চিন্তাধারা প্রাপ্তবয়স্কের চেয়ে পরিমাণগতভাবে ভিন্ন? যখন কোয়ান্টিটির কথা বলছে, শিশুদের চিন্তাধারা প্রাপ্তবয়স্ক থেকে গুণগতভাবে বিশেষ করে ভিন্ন, যদি আমরা তার পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, সেই কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি দেখি, এবং সেই পিয়াজের যে কগনিটিভ ডেভেলপমেন্ট থিওরি, সেই কগনিটিভ ডেভেলপমেন্টের থিওরিতে আমরা বিশেষ করে দেখে থাকি যে শিশুর যে জ্ঞানের বিকাশ, সেই বিকাশ ধীরে ধীরে স্টেজে স্টেজে হয়ে থাকে, এবং তিনি 4টে স্টেজের কথা বলেছেন, আমরা সেটিও জানি, বিভিন্ন কোশ্চেনও করেছি 4টে স্টেজ বিশেষ করে, সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল, ফর্মাল। সো সেখানে বলা হয়েছে যে শিশুদের চিন্তাধারা যে রয়েছে, তাদের যে থিঙ্কিং প্রসেস রয়েছে, প্রাপ্তবয়স্কদের চেয়ে গুণগতভাবে ভিন্ন। কি? গুণগতভাবে একটু হলেও ভিন্ন। কিরকম ভিন্ন? যে তারা চিন্তন প্রক্রিয়াটা তাদের আলাদা। সেন্সরি মোটরে কি হয়, বিশেষ করে সেন্সরি মোটরে তাদের যে জ্ঞানের ডেভেলপমেন্ট হয়ে থাকে, সেই জ্ঞানের ডেভেলপমেন্টটা হচ্ছে কিসের মাধ্যমে? বিশেষ করে আমরা যদি দেখি যে সেন্সরি অর্গানের মাধ্যম দিয়ে, টাচিং করে, দেখে, তো এটা সেন্সরি অর্গানের মাধ্যমে হয়ে থাকে, ধীরে ধীরে সেটা ডেভেলপমেন্ট হতে থাকে এবং লাস্ট যে রয়েছে সেটা ফর্মাল অপারেশনাল পৌঁছে যায়। তো শিশুদের চিন্তাধারা বা চিন্তন প্রক্রিয়া প্রাপ্তবয়স্কদের চেয়ে গুণগতভাবে ভিন্ন ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 95 এর কোশ্চেন নাম্বার, অ্যান্সার নাম্বার, অপশন নাম্বার এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট কোশ্চেন বলা হচ্ছে প্রাক সক্রিয়তার স্তরে শিশুর বৈশিষ্ট্য হলো, আমরা একটু আগে পেলাম, ওই এটা পিয়াজের উপরে কোশ্চেন। প্রাক সক্রিয়তার স্টেজে বলা হচ্ছে কি প্রি অপারেশনাল, প্রি অপারেশনাল স্টেজ। তো প্রি অপারেশনাল স্টেজের চিন্তায় অপরিবর্তনীয়তা, নাকি বৃত্তাকার প্রতিক্রিয়া, সার্কুলার রিয়াকশন, লক্ষ্যভিত্তিক আচরণ, গোল ওরিয়েন্টেড বা গোল ডাইরেক্টেড বিহেভিয়ার, নাকি বিলম্বিত অনুকরণ যদি বলতে চাই।
ডিফার্ড ইমিটেশন, বিলম্বিত অনুকরণ কোনটি বলা হচ্ছে বিশেষ করে? তাহলে প্রাক সক্রিয়তার স্তরে শিশুর বৈশিষ্ট্য কোনটি এর মধ্যে? যদি আমরা 96 এর অ্যান্সার দেখি তাহলে আমরা দেখব ইরিভার্সিবিলিটি অফ থট, সেটা কিন্তু কি হয় এখানে কিন্তু এই যে প্রি অপারেশনাল স্টেজ সেই স্টেজে দেখা যায়। রিভার্সিবিলিটি অফ থট, চিন্তার যে অপরিবর্তনীয়তা সেই অপরিবর্তনীয়তা বিশেষ করে দেখা যায়। আমরা একটু দেখে নিই রিভার্সিবিলিটি অফ থট, বিশেষ করে চিন্তার যে অপরিবর্তনীয়তা বা চিন্তনের যে অপরিবর্তনীয়তা সেটা কি। এখানে বলা হচ্ছে যে এই পর্যায়ে শিশু মানে আচ্ছা প্রথমত প্রি অপারেশনাল স্টেজ, হ্যাঁ প্রি অপারেশনাল স্টেজ 2 থেকে 7 বছরের মধ্যে হচ্ছে। এই পর্যায়ে শিশু যুক্তি, মানসিক বিপরীত চিন্তা, রিভার্স থিঙ্কিং পুরোপুরি করতে শেখে না। এখানে কিন্তু পুরোপুরি করতে রিভার্সিবিলিটি অফ কনসেপ্ট এখানে কিন্তু পুরোপুরি করতে শেখে না। তাদের চিন্তন একমুখী এবং সীমিত থাকে, যেটাকে আমরা ইরিভার্সিবিলিটি অফ থট বলে থাকি, অপরিবর্তনীয়তা, পরিবর্তন হচ্ছে না চিন্তনের। কিরকম? যদি শিশুকে দেখানো হয় 1 গ্লাস পানি ছোট কাপ থেকে বড় কাপে ঢালা হলো, বিশেষ করে আমরা দেখি যে তোমাদের বাড়িতে যদি ছোট শিশু থাকে তাহলে একটা ছোট গ্লাসের জল ভরানো আছে আর একটা বড় গ্লাসে আছে, তো ছোট গ্লাসের জলটাকে আমরা বড় গ্লাসে রেখে দিলাম এবং ট্রান্সপারেন্ট গ্লাস সেটা কিন্তু দেখা যাচ্ছে, হ্যাঁ তো দেখা যাচ্ছে যে ছোট গ্লাসের জলটা বড় গ্লাসে অল্প একটু মোটা মানে আয়তনের দিক থেকে বড়, সেই গ্লাসে রাখলাম, সেই গ্লাসে রাখার পরে জলটা আমার কিন্তু কম হয়ে গেল। তখন ও ভাবছে কি যে জল কম আছে, বলছে যে তখন সে মনে করে যে বড় কাপের পরিমাণে বেশি হয়ে গেছে, মানে এখান থেকে জল বেশি বা এখান থেকে জল কম, এখান থেকে ছোট কাপ থেকে বড় কাপে ঢালছি, বড় কাপ থেকে ছোটতে ঢালছি, কারণ সে বুঝতে পারছে না যে আয়তন একই রয়ে গেছে। এই চিন্তার অপরিবর্তনীয়তার দৃষ্টান্ত। সে ভাবতে পারে যদি আবার আগের কাপে ঢেলে দিই তাহলে আগের মতোই হবে। কথাটা বুঝতে পারলে? সো বলা হচ্ছে বিশেষ করে ইরিভার্সিবল চিন্তায় অপরিবর্তনীয়তা, যা আমরা বলি তাদের তারা কোনো ঘটনায় উল্টো ভাবতে পারে না। হলো হলো ঠিক আছে, বিশেষ করে হলো এটা হচ্ছে কোয়ান্টিটি। আর যদি দেখো প্রিয় পার্সোনালের আর কয়েকটি বৈশিষ্ট্য, ইগোসেন্ট্রিজম আত্মকেন্দ্রিকতা থাকে একটু হলেও, এনিমিজম জড় বস্তুতে প্রাণ ভাবা, মানে সমস্ত বস্তুর মধ্যে প্রাণ রয়েছে এটা ভাবা, সিম্বলিক থিঙ্কিং প্রতীকী যে চিন্ত, মানে হচ্ছে শিশু জিনিসের প্রতীকী ব্যবহার করে, যেমন কাঠিকে বন্দুক বা চামড়ার গাড়ি ভাবা, এই ধরনের। এবং চিন্তনের অপরিবর্তন, ঘটনার উল্টো দিকে ভাবতে না পারা, রিভার্সিবিলিটি ইজ আমি বুঝতে পারছি, ইরিভার্সিবিলিটি ইজ বুঝতে পারছি না, গ্লাসটাকে উল্টো করে দিলে বুঝতে পারছি না। হ্যাঁ রিভার্সিবিলিটি কনসেপ্ট দ্যাট মিন বুঝতে পারছি, রিভার্সিবিলিটি অফ থট অপরিবর্তনটা হচ্ছে না, ভাবতে পারছে না, ক্লিয়ার, পারছে না। তাহলে এটা না পারাটা হয়ে থাকে, পারাটা হয়ে থাকে কংক্রিট অপারেশন, সরি হ্যাঁ কংক্রিট অপারেশন, প্রি অপারেশনাল কংক্রিট অপারেশনাল স্টেজে, ক্লিয়ার। হতে পারে রিভার্সিবিলিটি কনসেপ্ট হয়ে থাকে কংক্রিট অপারেশনালে, কিন্তু ইরিভার্সিবিলিটি হয়ে থাকে প্রি অপারেশনালে, ক্লিয়ার। কোশ্চিন নাম্বার 97, শিশু ও তাদের শিখন সম্পর্কিত নিম্নলিখিত কোন বক্তব্যটি সঠিক? হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস রিগার্ডিং চিলড্রেন এন্ড দ্য লার্নিং ইজ কারেক্ট? কারেক্ট বলা হচ্ছে শিশুদের শিখনের জন্য প্রেরণা সৃষ্টি করতে। কি কি বলা হচ্ছে? জাস্ট 1 সেকেন্ড। বলা হচ্ছে শিশুদের শিখনের জন্য প্রেরণা সৃষ্টি করতে পুরস্কৃত এবং শাস্তি দেওয়া আবশ্যক। 2 নাম্বার বা খ নাম্বার অপশন বলছে সব শিশু প্রাকৃতিকভাবে শেখার জন্য প্রেরণাপ্রাপ্ত এবং শিখনের ক্ষমতা রাখে। শিশুদের শিখন, প্রেরণা ও তাদের সক্ষমতা কেবল বংশগতির দ্বারা পূর্ব নির্ধারিত, এটা তো হবেই না। শিশুদের সামাজিক আর্থিক পটভূমি তাদের প্রেরণা ও শিখন ক্ষমতা নির্ধারণ ও সীমাবদ্ধ করে থাকে। তাহলে এই 97-এর যে বক্তব্য রয়েছে, এই 97-এর সব থেকে সঠিক বক্তব্য কোনটি? দেখো যখন বলছি শিশুদের শিখনের জন্য প্রেরণা সৃষ্টি করতে পুরস্কৃত শাস্তি দেওয়া আবশ্যক, এ তো আবশ্যক নয়। শাস্তি দেওয়া, পুরস্কৃত হতে রিইনফোর্সমেন্ট করতে সেটা ঠিক আছে, বাট শাস্তি দেওয়া তো আবশ্যক নয়। সব শিশু প্রাকৃতিকভাবে শেখার জন্য প্রেরণাপ্রাপ্ত শিখনের ক্ষমতা রাখে, অবশ্যই সঠিক। সব শিশু সোসাইটি থেকে শেখার জন্য বা শেখার জন্য ক্ষমতা রাখে বলছে। তারপর অপশনটা কি? যে শিশুদের শিখন, প্রেরণা ও তাদের সক্ষমতা কেবল বংশগতির দ্বারা পূর্ণাবৃত, অবশ্যই না। আমরা জানি বংশগতি এবং বিকাশ আমাদের বিশেষ করে হয়ে থাকে বংশগতি এবং পরিবেশের ইন্টারাকশনের ফলে, মিলনের ফলে বা মিশ্রণের ফলে।
শিশুদের সামাজিক আর্থিক পটভূমি তাদের প্রেষণা ও শিক্ষণ ক্ষমতা নির্ধারণ করে নয়। কিছুটা হয়তো করতে পারে, বাট পুরোপুরিভাবে নয়। আমরা অনেক কনসেপ্ট বা অনেক ধরনের দেখে থাকি, বিশেষ করে যে একদম মানে খুব মাতা পিতা তার কেউ ছিল না পড়াশোনায়, কিন্তু তার যে রয়েছে সে কিন্তু কি বড় পদে চলে গেছে বা পড়াশোনায় খুব ভালো বা বড় একটি অ্যাচিভমেন্ট সে পেয়েছে। ক্লিয়ার? কোশ্চেন নাম্বার 98 কি বলছি আমরা? কোশ্চেন নাম্বার 98 বলছে প্রগতিশীল শিক্ষায়, প্রোগ্রেসিভ এডুকেশন, যেটা আমাদের সিলেবাসে বিশেষ করে রয়েছে। শিশুদেরকে কি ভাবা হয়? পাকা স্লেট, ব্ল্যাঙ্ক স্লেটস, ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক, ক্ষুদ্র প্রাপ্তবয়স্ক, মিনিয়েচার অ্যাডাল্টস বলা হয়, নিষ্ক্রিয় অনুসন্ধানকারী, নিষ্ক্রিয় অনুকরণকারী, নাকি সক্রিয় অন্বেষণকারী, অ্যাক্টিভ এক্সপ্লোরার্স। আমরা যদি প্রোগ্রেসিভ এডুকেশন বিশেষ করে দেখে থাকি, প্রোগ্রেসিভ এডুকেশনের ক্ষেত্রে সব থেকে বেশি অ্যাক্টিভিটি, লার্নিং বাই ডুইং, এই শব্দগুলো আমরা শুনতে পাবো। এখানে এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে প্রগতিশীল শিক্ষায়। তাহলে শিশুকে এখানে এবং প্রগতিশীল শিক্ষায় বিশেষ করে যদি আমরা দেখি, এখানকার যে অ্যাপ্রোচ শিখনে, সেটা কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচ। কি কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচ? তো এখানে বিশেষ করে ভাবা হয় অ্যাক্টিভ এক্সপ্লোরার্স, অর্থাৎ সক্রিয় অনুসন্ধানকারী দেখা হয় শিশুদেরকে, যে তারা নিজেরাই সক্রিয়তার মাধ্যম দিয়ে শিখতে পারবে। ক্লিয়ার? সো এটা বিশেষ করে জন ডিউয়ের বিশেষ করে ধারণা প্রোগ্রেসিভ এডুকেশন। এখানে বিশেষ করে ভাবা হয় শিক্ষার্থী কোনো নিষ্ক্রিয় নয়, তারা সক্রিয় অনুসন্ধানকারী। ক্লিয়ার? টিচার যেখানে ভাবা হয় একজন ফেসিলিটেটর হিসাবে টিচারকে দেখা হয়। স্টুডেন্টকে অ্যাক্টিভ এক্সপ্লোরার। লার্নিং শিখন কার মাধ্যমে হবে? কাজের মাধ্যমে। এক মেথড কি হবে? অ্যাক্টিভিটি বেস বা এক্সপিরিয়েন্সিয়াল বা ক্রিয়ামূলক অভিজ্ঞতা। এই যদি আমরা প্রোগ্রেসিভ যে এডুকেশন, সেই প্রোগ্রেসিভ এডুকেশনকে বিশেষ করে দেখে থাকি। ইট ইজ অলসো রিলেটেড টু দ্য কনস্ট্রাকটিভিজম অ্যাপ্রোচ। ক্লিয়ার? নেক্সট কোশ্চেন বলা হচ্ছে কোশ্চেন নাম্বার 99। 99-এ পৌঁছে গেলাম আমরা, বুঝতে পারলে? 99 স্কোর করেছি। লেভ ভাইগোটস্কি এর মতে শিখন হলো শর্তাধীন কার্যকলাপ, এ কন্ডিশনড অ্যাক্টিভিটি, সামাজিক কার্যকলাপ, এ সোশ্যাল অ্যাক্টিভিটি, ব্যক্তিগত কার্যকলাপ, প্যাসিভ অ্যাক্টিভিটি, এবং নিষ্ক্রিয় কার্যকলাপ বলা হচ্ছে, ইন্ডিভিজুয়াল অ্যাক্টিভিটি অ্যান্ড প্যাসিভ অ্যাক্টিভিটি, নিষ্ক্রিয় কার্যকলাপ। আমরা ভাইগোটস্কির এর আগের দিনেও একটা কোশ্চেন করেছিলাম, সেখানেও আমরা দেখেছিলাম যে ভাইগোটস্কি বিশেষ করে গুরুত্ব দিয়েছে কিসের উপরে বলতো? একটা, এবং তার সোশিও কালচারাল থিওরি মানে কি? সোশ্যাল অ্যাক্টিভিটি, অবশ্যই। অপশন নাম্বার বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কি? বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। 100-এ পৌঁছে গেলাম আমরা। 90 এরপরে 100 নাম্বার কোশ্চিন, এবং আজকে লাস্ট কোশ্চিন। পিয়াজের মতে শিশু, অ্যাকর্ডিং টু জিন পিয়াজে, চিলড্রেন, পিয়াজের মতে শিশু, 4টি অপশন দেওয়া রয়েছে, এর মধ্যে কি? তার মতে পুরস্কার ও শাস্তির রীতি ব্যবহার করে নির্দিষ্টভাবে আচরণ এবং শিখনের জন্য প্রশিক্ষণ দেওয়া যেতে পারে শিশুকে। শিশু সক্রিয়ভাবে জ্ঞান নির্মাণ করে যখন তারা পৃথিবীকে অনুসন্ধান ও নিয়ন্ত্রণ করে। ক্লিয়ার? পর্যবেক্ষণমূলক শিখনের মাধ্যমে অন্যদের দেখে শেখে, অবজারভেশনের মাধ্যমে শেখে। নিয়ন্ত্রিত উদ্দীপনা ও প্রতিক্রিয়া সংযোগের মাধ্যমে নির্দিষ্টভাবে আচরণ করতে প্রশিক্ষিত করা যেতে পারে, নাকি নিয়ন্ত্রিত স্টিমুলাস দিয়ে তাদেরকে করা যেতে পারে? দেখো, যখন পিয়াজে দেখছি, পিয়াজের কিন্তু কগনিটিভিজম এবং অলসো রিলেটেড টু কনস্ট্রাকটিভিজম এর সাপোর্টার। হ্যাঁ, পিয়াজে থিওরি, যেখানে শিশুকে ধরা হয় একটা জ্ঞান নির্মাণকারী হিসাবে ধরা হয় এবং অনুসন্ধান ও এক্সপ্লোর করার মাধ্যমে শিখবে অ্যাকর্ডিং টু পিয়াজে। ভাইগোটস্কির মতো অবশ্য সঠিক। বোঝা গেল? তাহলে এই গেল আমার অ্যান্সার। আজকের লাস্ট কোশ্চিন, 100টা কোশ্চিন আমরা কমপ্লিট করে দিলাম। আবারও এরকম করে 100 কমপ্লিট করতে করতে আমাদের পুরো সিরিজ কভার হয়ে যাবে। আশা করি তোমাদের ক্লাসগুলোকে খুবই ভালো লাগছে, এবং ভালো লাগছে নাকি সেটা কমেন্ট বক্সে জানাবে, এবং তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবে। ধন্যবাদ, ভালো থাকো, সুস্থ থাকো, এবং নেক্সট ক্লাসে তোমাদের সাথে দেখা হচ্ছে।